বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ, অভিযোগের জেরেই ঝাড়খণ্ডে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়। যুবকের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, আর সেখানে দেহ ফিরতেই একেবারে তুলকালাম অবস্থা। জায়গায় জায়গায় অবরোধ, বিক্ষোভ। অ্যাম্বুলেন্সে পরিযায়ী শ্রমিকের দেহ, সেই অ্যাম্বুলেন্স জাতীয় সড়কে রেখে তুমুল বিক্ষোভ। রেল লাইনেও অবরোধ। এ ছবি মুর্শিদাবাদের বেলডাঙ্গার। বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানকার বাসিন্দা আলাই শেখ, বয়স 30, ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। অভিযোগ, বাংলায় কথা বলায় আলাইকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানকার প্রতিবেশীরা, হুমকিও দেন। এর মধ্যে বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, যুবককে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে ঝাড়খণ্ড থেকে অ্যাম্বুলেন্সে আলাইয়ের দেহ ফেরে বেলডাঙ্গার বাড়িতে। স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, যুবকের পরিবারকে ক্ষতিপূরণ এবং পরিযায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অ্যাম্বুলেন্সে করে তাঁরা পরিযায়ীর দেহ নিয়ে যান 12 নম্বর জাতীয় সড়কে। শুরু হয় অবরোধ শুক্রবার সকাল 7টা থেকে। আমাদেরকে যেখানে যাচ্ছে আমরা খেটে খেতে পারবো না, বাইরে বিদেশে আমাদেরকে গেলে আমাদেরকে ধরে মারবে, মেরি ফাইল দেবে, একের পর এক আমাদের অত্যাচার। এটাকে আমাদের বিদেশ খেটে খাওয়ার নাই। আমাদের দেশে কত বিহারি, কত উড়িষ্যা, কত বিদেশি খেটে খাচ্ছে। আমরা কার গায়ে হাত দিচ্ছি, কার গায়ে অন্যায় করছি। তো ভারতের মানুষ, ভারতের মধ্যেই কাজ করি আমরা। পরিযায়ী শ্রমিক আধার কার্ড দেখতে যে মাগছে, তাহলে আমরা কি করে খাবো? তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে আমাদেরকে কাজ দিতে হবে, আর না হলে পারে আমাদেরকে মরতে হবে বাইরে গিয়ে। সকাল 8টা থেকে বেলডাঙ্গায় রেল অবরোধ শুরু হয়। থমকে যায় ট্রেন। এলাকায় যায় পুলিশ। আলাইয়ের পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ঘটনাস্থলে যান মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানি এবং পুলিশ সুপার কুমার সানিরাজ। পরিযায়ী পরিবারের সঙ্গে কথা বলেন। আলোচনা হয়েছে, আমরা যা ক্ষতিপূরণ প্রয়োজন সেটা তো দেবই, এবং তার সঙ্গে চাকরির ব্যবস্থা করা হচ্ছে, এবং যা উচিত শাস্তি দরকার সেটা দেওয়া হবে। কন্ট্রোল রুম খুলছি, যাতে কোনো অসুবিধা হলে কারোর সেটা দেখা হবে। এই আশ্বাসের পরে জাতীয় সড়ক ও রেলপথে অবরোধ ওঠে। মুখ্যমন্ত্রী আমাদের দাবি সব মেনে নিতে, কেউ অশান্তি করবে না, দাবি মেনে নিতে। প্রায় 7 ঘন্টা পরে বেলডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল শুরু হয়। ট্রেন চালু হয় প্রায় 6 ঘন্টা পরে। অবরোধ তোলা হলো। NH-12 সকালে 8টা থেকে অবরোধ ছিল। DMSP দুজনে কথা বলে এখন রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, NH ক্লিয়ার আছে, গাড়িগুলো নর্মাল আপনার মুভমেন্ট চলছে। আমরা কলকাতা থেকে হাজারদুয়ারিতে আসছিলাম, 3-3.5 ঘন্টা পর অবধি এসে পৌঁছেছি। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভিন রাজ্যে বাংলার পরিযায়ীকে হত্যার অভিযোগ, তার জেরে উত্তাল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। বিক্ষোভ, অবরোধ, অশান্তি, গরম বাংলার রাজনীতি। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি। আমরা পরিবারগুলোকে সাহায্য করছি। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন। হিয়ারিং এ ডাকবে বা নাম বাদ দেবে, তারা দয়া করে ফর্ম জমা দিন। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে। একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার নাম নিচ্ছেন এভাবে। মুখ্যমন্ত্রীর কাছে তথ্য প্রমাণ থাকলে আমরা চ্যালেঞ্জ করছি, সেই তথ্য প্রমাণ দিন। আমরা চাইছি তদন্ত হোক, কারণ কোনো মৃত্যুই আমাদের জন্য অনভিপ্রেত। মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা, ফেরিওয়ালার কাজ করতেন ঝাড়খণ্ডে। অভিযোগ, বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাকে। এর জেরেই খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় উত্তাল বেলডাঙ্গা। বিক্ষোভ, প্রতিবাদ, অবরোধ, যার জেরে যান চলাচল ব্যাহত হয় জাতীয় সড়কে। অবরুদ্ধ হয়ে পড়ে ট্রেন চলাচলও। বেলডাঙ্গার অশান্তিতে গরম বঙ্গ রাজনীতি। বিজেপির প্রশ্নে রাজ্যের আইন শৃঙ্খলা, মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকারের এজেন্সি।
বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে। একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার নাম নিচ্ছেন এভাবে, একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার নাম নিচ্ছেন এভাবে। মুখ্যমন্ত্রীর কাছে তথ্য প্রমাণ থাকলে আমরা চ্যালেঞ্জ করছি সেই তথ্য প্রমাণ দিন। আমরা চাইছি তদন্ত হোক, কারণ কোনো মৃত্যুই আমাদের জন্য অনভিপ্রেত। নিউজ 18 বাংলা। আর ঝাড়খণ্ডে পরিযায়ীর মৃত্যু নিয়ে বিজেপি তৃণমূলকে আক্রমণ হুমায়ুন কবিরের। পুলিশ তো অসহায় অবস্থায় আছে ওখানে। এসপি আমাদের মদত চাইছে। উড়িষ্যা, এই ঝাড়গ্রাম, বিহার, ইউপি, কত মানুষ এখানে কর্মসূত্রে আছে। কোনো কারো তো অসুবিধা হয় না। ধৈর্য ত্রুটি ঘটলে আগামী দিনে কি হতে যাবে তার দায়িত্ব আমরা নেব না, রাজ্য প্রশাসন নেবে। মানুষের ক্ষোভ কিন্তু স্বাভাবিকভাবেই বেড়েই চলেছে। এটা বিজেপি তো এই ভোটের মুখে চাইছে এখানে দাঙ্গা হোক এবং রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি হোক, এটা তো বিজেপি চাইছে। আমাদের রাজ্যের সরকার, পাশের সরকার ঝাড়খণ্ডে হেমন্ত শর্মা, তার সঙ্গে তো এনাদের ভালো রিলেশন, তাহলে তাদের রাজ্য গিয়ে কেন বেলডাঙ্গার লোক এইভাবে খুন হতে হয়? 5 মাসে 24 জন। ভিন রাজ্যে বারবার বাঙালি পরিযায়ীর মৃত্যু। প্রায় প্রতিবারই বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ। আমি যে মার খাইছি, আমাকে যেরকম মার প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে। বাংলার বাইরে বারবার আক্রান্ত বাঙালি পরিযায়ীরা। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ। তথ্য বলছে গত 5 মাসে 20 জনের বেশি বাঙালি শ্রমিকের মৃত্যু হয়েছে ভিন রাজ্যে। বছরের শেষে যা, বছরের শুরুতেও তাই। শুক্রবার উত্তরপ্রদেশে খুন হুগলির সিঙ্গুরের শ্রমিক শেখ সাইদুল্লাহ। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করা হতো তাকে। শনিবার গোয়ায় মৃত্যু হয় হাসনাবাদের শ্রমিক দেবানন্দ সানার। 15 বছর ধরে গোয়ায় কাজ করতেন তিনি। অভিযোগ, হঠাৎই পুলিশ থানায় নিয়ে যায় তাকে। পুলিশের হেফাজতেই দেবানন্দের মৃত্যু হয়েছে বলে দাবি। গত কয়েক মাস ধরেই এরকম চলছে। দিল্লিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে বাংলার 5 শ্রমিকের, অন্ধ্রপ্রদেশে 3 জনের, তামিলনাড়ুতে 4 জনের, মহারাষ্ট্রে 2 জনের, গোয়ায় 2 জনের, রাজস্থানে 1 জনের, ওড়িশায় 1 জনের, ছত্তিশগড়ে 1 জনের, কর্ণাটকের বেঙ্গালুরুতেও এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এই তালিকায় বেশিরভাগ রাজ্যই বিজেপি শাসিত। শুধু তাই নয়, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অকথ্য অত্যাচারের মুখে পড়তে হয়েছে এ রাজ্যের শ্রমিকদের। যেমন মুর্শিদাবাদের এই যুবক কাজে গিয়েছিলেন বিজেপি শাসিত উড়িষ্যায়। সেখানে তাকে নির্যাতনের শিকার হতে হয়। প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, তারাই এখানে মানুষের নাম কাটছে আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে। এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না। মাইগ্রেন্ট লেবারদের উপর যে অত্যাচার হচ্ছে, প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি। এফআইআরও হয়েছে প্রত্যেকটা, আমরা অ্যারেস্টও করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে, সব পরিবারকে আমরা সাহায্য করছি, করব। কিন্তু যা করছে সেটা অন্যায়, এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে। সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে? নির্লজ্জের দল একটা। কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন, কেন শ্রমিকদের জন্য কোনো ইউনিক আইডি কার্ড থাকবে না, যে কার্ড দেখিয়ে তারা ভারতের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, কেউ বাংলাদেশি বলে দেখে দিতে পারবে না। লাখে লাখে পরিযায়ী শ্রমিক আছে, আরএসএস বজরঙ্গি বালারা, এইসব লোকগুলোকে যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর একটা আক্রোশ যে তোমরা মুসলমান, তোমরা বাংলাদেশি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যটা হচ্ছে ইউনিক আইডেন্টি কার্ড থাকলে তার মধ্যে দিয়ে সব কিছু প্রমাণ থাকে। এত আধার কার্ড তৈরি করছে, একটা আইডেন্টি কার্ড তৈরি করতে পারে না? হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলে থাকার, রোজগার করার, বসবাস করার, শিক্ষা করার, চাকরি করার সব অধিকার আছে। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে, বাড়িতে চুরি ডাকাতি তো করছে না, তা পালিয়ে আসবে না কেন? অনেকেরই প্রশ্ন, বাংলার বাইরে গিয়ে বাংলা বলা কি অপরাধ?
বাংলা বললেই কি বাংলাদেশি? নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার চাকুলিয়ায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বিডিও অফিসে আগুন, পুলিশের গাড়িতে ভাঙচুর। ঘটনার পরদিনও চারিদিকে তাণ্ডবের চিহ্ন। বিডিও অফিসে করা গেল না এসআইআর এর হিয়ারিং, গ্রেপ্তার বেড়ে 19। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিস। বৃহস্পতিবার এখানে তুলকালাম। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে শুরু হয় বিক্ষোভ। বিডিও অফিসের বিভিন্ন ঘরে চলে ভাঙচুর, ধরিয়ে দেওয়া হয় আগুন। পরদিন চারিদিকে তাণ্ডবের চিহ্ন, ছড়িয়ে ছিটিয়ে আতপোড়া জিনিস, ভাঙাচোরা আসবাব। সকাল থেকে স্যার বলেছেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করতে সরাতে বলেছেন, নিজস্ব জায়গা রাখতে বলেছেন, যা কাগজপত্র বলেছে, যা চেয়ার টেবিল বলেছে সেগুলোই দেখতে পাচ্ছি, ওগুলোকে আমরা ওদের নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করছি। এরই মধ্যে হিয়ারিং এর জন্য বিডিও অফিসে পৌঁছন অনেকে, কিন্তু কম্পিউটার ভাঙা, নথি পুড়ে গিয়েছে, তাই শুক্রবার আর হিয়ারিং হয়নি। এখানে দেখলাম কাগজপত্র সব পুরা, তারপরে গাছগাছালি মুখির আগুন জ্বালাইছিল, কয়লা ময়লা সব পড়ে আছে। এদিন বিডিও অফিসে যান ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল। সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। তারা বিডিওর সঙ্গে কথা বলেন। অশান্তি এড়াতে এলাকায় টহল দেয় পুলিশ। বৃহস্পতিবার তাণ্ডবের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে চাকুলিয়া, এখানকার বিডিও অফিসে চলছিল এসআইআর হিয়ারিং। স্থানীয়দের অভিযোগ, শুনানির নামে হয়রানি করা হচ্ছে, বারবার ডাকা হচ্ছে। এ নিয়েই তৈরি হয় ক্ষোভ। বিডিও অফিসে ভাঙচুর চলে। ভাঙচুর চালানো হয় চাকুলিয়া থানার আইসির গাড়িতে। বিডিও অফিসের বিভিন্ন নথি, আসবাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় বিডিও অফিসের গ্যারেজে পড়ে থাকা গাড়িতেও। এরপর রাত পেরিয়ে সকাল। বিডিও অফিস খুললেও কাজ হয়নি, শুনানিও হয়নি। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো জীবিত ভোটার কিন্তু তালিকায় মৃত। তরজায় অভিষেক শুভেন্দু। কমিশন বিজেপিকে নিশানা অভিষেকের, পাল্টা শুভেন্দুর নিশানায় অভিষেক। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী, বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য। জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। যারা মারা গেছে কারোর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছে? 12 বছর ক্ষমতায় 10টা মানুষকে বাড়ি দিয়েছে, 4টে রাস্তা করেছে, গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের বাল্ব লাগিয়েছে, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগিয়েছে, একটা স্বাস্থ্য কেন্দ্র করেছে। কি করেছে? বিভাজন। রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। 2011, 16, 21, 26 যেন ব্যতিক্রম না হয়। 15 বছর ধরে আছে, আলসার হয়ে গেছে, ক্যান্সার ধরে গেছে, নয় সার্জারি করতে হবে, নয় কেমো দিতে হবে। আমরা বলবো কেমো দেবেন না, এপ্রিল মাসে ইভিএম এ সার্জারি করে দেন, অস্ত্রোপচার করে দেন, আঙ্গুলে টিপবেন। ঠিক বলেছে, ওটা ওদের ক্ষেত্রেই প্রযোজ্য। আগুন জ্বালাচ্ছে তৃণমূল, পুড়বে তৃণমূল, মরবে তৃণমূল। অপেক্ষা করুন না, ভোটটা করতে দেন। এসআইআর এর বিরোধিতা করছেন কেন? এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে, এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে। কমিশনের এফআইআর নির্দেশে পাল্টা চিঠি নবান্নের। ভোটার লিস্টে নাম তোলায় গাফিলতির অভিযোগে 4 আধিকারিক সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেয় কমিশন। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, নবান্নের তরফে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে বলা হয়েছে লঘু দোষে কেন গুরুদণ্ড দেওয়া হবে। অর্থাৎ সম্প্রতি ভোটার তালিকায় অবৈধভাবে ভোটারদের নাম তোলার অভিযোগে বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না
এই দুই বিধানসভার ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। তার আগে সাসপেন্ড ও বিভাগীয় তদন্ত করতে বলেছিল, তা মেনেছিল রাজ্য, কিন্তু তারপর ফের এফআইআর করার নির্দেশ দেয় কমিশনের তরফে। কিন্তু যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে এবং নবান্ন সূত্রে, যে অ্যাডভোকেট জেনারেলের মতামত নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। সেই চিঠিতে রাজ্য বলছে, অ্যাডভোকেট জেনারেলের মতামত উল্লেখ করে, যে ওই 4 আধিকারিকের অপরাধ এফআইআর করার জন্য যথেষ্ট নয়, কম গুরুত্বপূর্ণ অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়, তাই এফআইআর করার নির্দেশ প্রত্যাহার করুক কমিশন। অ্যাডভোকেট জেনারেলের মতামত নিয়েই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এই চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তথা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ যে 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ কমিশন দিয়েছিল, এবার নবান্নের তরফে পাল্টা চিঠি দিয়ে বলা হলো এই এফআইআর প্রত্যাহার করা হোক। তার কারণ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের যে মতামত, সেই মতামতকে উল্লেখ করে দেওয়া হলো, পাশাপাশি কয়েকটি আদালতের রায়ও তার সাথে যোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ নবান্নের করা চিঠিও কমিশনকে দেওয়া হলো এবং বলা হলো, এই যে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফে 15 দিন আগে, জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফেও 2 বার সতর্ক করে এবং মনে করিয়ে দিয়ে চিঠি দেওয়া হয় 2 জেলার জেলাশাসককে। এবার নবান্ন চাইছে এই এফআইআর এর যে নির্দেশ কমিশন দিয়েছে সেটা প্রত্যাহার করা হোক, এবং শুধু তাই নয়, অ্যাডভোকেট জেনারেলের কি মতামত আছে গোটা বিষয়টি নিয়ে, সেই মতামতটিও উল্লেখ করা হয়েছে নবান্নের স্বরাষ্ট্র দপ্তরের তরফে পাঠানো চিঠিতে। বেশ, আচ্ছা, এসআইআর এর নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কি গ্রহণযোগ্য? না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গের সিইওর চিঠির জবাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তে গরম রাজনীতি। মাধ্যমিকের ডেট অফ বার্থ স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। এসআইআর এ ভোটার লিস্টে নাম তুলতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে গ্রহণযোগ্য নয়। রাজ্যের সিইও কে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, 27 অক্টোবর এসআইআর এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাতে নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছিল না। এখন আর এই নথি গ্রহণ করা হবে না। এসআইআর শুনানিতে বিভিন্ন জেলায় বিকল্প নথি হিসেবে অনেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিচ্ছিলেন। 1 জানুয়ারি নির্বাচন কমিশনকে চিঠি লিখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানতে চান মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া যাবে কিনা। 15 দিন পর এই চিঠির উত্তর দিয়েছে নির্বাচন কমিশন। জানিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর এর নথি হিসেবে গ্রহণযোগ্য নয়। এসআইআর এর নথির তালিকায় মাধ্যমিক পাশের সার্টিফিকেট রয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তাদের বক্তব্য, এমন অনেকেই আছেন যারা ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছেন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসেননি। এমন অনেকে আছেন যারা মাধ্যমিক পরীক্ষায় বসেছেন কিন্তু পাশ করতে পারেননি। এমন অনেকে আছেন যারা মাধ্যমিক পাশ করেছেন কিন্তু শুধুমাত্র রেজাল্ট নিয়েছেন, সার্টিফিকেট নিতে যাননি। এই সমস্ত লোকজন মাধ্যমিক পাশের সার্টিফিকেট কোথায় পাবেন? তাছাড়া মাধ্যমিকের অ্যাডমিটে বাবার নাম এবং জন্মের তারিখ 2 থাকে, তাই এই নথিকে অনেকেই ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে দিয়ে থাকেন। এটাই এই রাজ্যে প্রচলিত সরকারি রীতি। তাহলে এসআইআর এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে অসুবিধা কোথায়? প্রথমে ডমিসাইল সার্টিফিকেট, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এসআইআর শুরুর পর একের পর এক নথিতে না নির্বাচন কমিশনের। এ নিয়ে গরম রাজনীতি। মাধ্যমিকের ডেট অফ বার্থ স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। মালদায় শুনেছি একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। তারা ভোট কি করবে ইলেকশন কমিশনের হোম মিনিস্টার দুজন মিলে? এরকম বহু নথি পাওয়া গেছে। এসআইআর কাণ্ডে নয়, আগেও আমরা দেখিয়েছি যে বাংলাদেশে কলেজে পড়া ছাত্র এখানে এসে ক্লাস 8-এ ভর্তি হয়েছে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন কোনো বাংলাদেশি বা কোনো ইলিগাল ইমিগ্রেন্টস ধরা পড়ছে, রোহিঙ্গা ধরা পড়ছে, তার কাছ থেকে যে নথি উদ্ধার হচ্ছে সেই নথিটা তারা পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করেছে। ইলেকশন কমিশন কি করছে? তার দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে।
নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ, আর এবার বীরভূমের সিউড়িতে শুনানি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। ওল্ড মালদাতেও এসআইআর শুনানিতে নানা জেলায় হয়রানির অভিযোগ অব্যাহত রয়েছে। অনেক জায়গাতেই বিক্ষোভে স্থানীয়রা। বীরভূমের সিউড়ি, এখানকার বাসিন্দা খেলারাম বৈদ্য। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। পরিবারের দাবি 2রা জানুয়ারি তিনি এসআইআর শুনানিতে যান, নথিপত্র জমা দেন। শুক্রবার ফের শুনানিতে যেতে বলা হয়। এ নিয়ে আতঙ্কের জেরে হার্ট অ্যাটাকে মৃত্যু বলে দাবি। প্রেশার ডেকেছিল, নিয়োজনে রক্তের মধ্যে হাত ফেল করে দিল। ভয়ে হলো যে আমার যদি কোনো অসুবিধা হয় বলে। চিঠিটা একদিন দিয়ে গেছে, তারপরে থেকে 3 দিন ভাত খেলো না, টেনশনে ছিল। সারা রাত বসে আছে ও বিছানাতে, ঘুমোই নাই। ভোর 3টে বাজলো, জলটা দিলাম আর হাত ফেল করে দিল, টেনশনে হাত ফেল করে দিল। বলছিল যে তোমার ভোটার তো নাম নাই, খালি বলতো যে আমার কি হবে, বাংলাদেশ পাঠাবে নাকি, আতঙ্কা হয়ে মরে গেল। ওল্ড মালদার কামঞ্চ এলাকার বাসিন্দা মানতী রাজবংশী। মঙ্গলবার তিনি কীটনাশক খান বলে দাবি। তাকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার সেখানে মৃত্যু হয়। পরিবারের দাবি এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন। কোনো ডকুমেন্টস ছিল না সেইভাবে। ওর বাবার মৃত্যু সার্টিফিকেট বা ওর বাবার ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো কিছুই ছিল না। এর মধ্যে এখন এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে খুবই টেনশনের মধ্যে ছিল, আর ওই টেনশনের মধ্যেই এটা ঘটনাটা হয়ে গেছে। উত্তর 24 পরগনার বনগাঁ মাদ্রাসা, এখানে চলছে এসআইআর শুনানি। শুক্রবার শুনানিতে যান অসুস্থ বৃদ্ধা জয়শ্রী সর্দার। বাড়ি থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। ওই হেয়ারিং কেন হেয়ারিং এ কেন আসতে হলো আপনাকে? আমার না আসে না গিয়ে এদের কিছু হবে না। 2002 এর লিস্টে আলাদা রয়েছে। আপনার কি শ্বাসকষ্ট আছে? হ্যাঁ। কি আছে? বিশাল শ্বাসকষ্ট, হাঁটতে পারিনি। এটা যদি এখানে না আসতে হতো তাহলে কি ভালো হতো? তো ভালো হতো না। কাল একবার আইছি, ওই যে ভিডিও ওই কোয়ারে নিয়ে গেল। এতে কি ভোগান্তি হচ্ছে আপনার? বিশাল কষ্ট। বনগাঁর আরেক বাসিন্দা শহীদুল মণ্ডল হাঁটতে পারেন না, তবুও শুনানিতে যেতেই হয়েছে। সেটাও বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। টোটো ভাড়া দিতে হয়েছে 1400 টাকা। আমি পুরো প্যারালাইজ হ্যান্ডিক্যাপ, আমি চলতেই পারি। এই হিয়ারিং এখানে ডাক করে এসছি, প্রায় 40 কিলোমিটার হবে আমাদের বাড়ির থেকে। টোটো করে এসছি, ভাড়া ধরো আপ ডাউনে প্রায় 1400 টাকা মতো নেই। হয়রানি তো এরপরে হয়রানি আর মানুষের হয় না। এ যা হয়রানি, এর চেয়ে মুড়ি দেওয়াই ভালো দাদা। এ হয়রানির চেয়ে মুড়ি দেওয়াই ভালো। ফর্ম ডিস্ট্রিবিউশন করার সময় আমরা যারা বিএলও ছিলাম, বিশেষ করে আমার ক্ষেত্রে ফোন করে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস ইনফরমেশন আমাদের চাওয়া হয়েছিল। আমরা সেগুলো যথারীতি প্রোভাইড করেছিলাম। পরেও যখন ফর্ম আমরা ডিজিটালাইজড করি, তখনও আমরা সমস্ত ইনফরমেশন প্রোভাইড করেছিলাম। তারপরেও হিয়ারিং এর নোটিশ আমার নামে চলে আসাটা একটু খারাপ লাগছে। এসআইআর শুনানিতে হয়রানি, এই অভিযোগে ধুন্ধুমার চাকুলিয়ার পর উত্তর দিনাজপুরের ইসলামপুরে। শুনানির নোটিশ দেওয়া 24 ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে কমিশন। এই অভিযোগে শুক্রবার ইসলামপুরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আমাদের 17 তারিখে হিয়ারিং আছে, 16 তারিখ আবার 56টা রুল নামাজলো। এটা নিয়ে আমাদের বিক্ষোভ। পুলিশ আসছে, প্রশাসন আসছে। এখানে ডেট চেঞ্জ করতে হবে। যেগুলো বাইরে পরিবেশন লেবার গুলো বাইরে আছে, ওগুলো না আসতে পারে, তাহলে ওদের ডেট দিতে হবে। হ্যাঁ, 1টা 3টা ডেট দিতে হবে। সপ্তাহ দিন 8 দিন আগে ওদের জানাতে হবে। এটা হুট করে পাঠাচ্ছে। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লক। অভিযোগ, এখানে পরিযায়ী শ্রমিকদের নোটিশ পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। এ নিয়ে পথে নামেন অনেকে। বিডিও অফিসের সামনে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এই ব্লকের বৈধ ভোটারগুলোকে অবৈধ বলে ঘোষণা করে দিয়ে তাদেরকে নোটিশ পাঠিয়েছে এসআইআর এর নাম করে, এবং তারা গত কয়েকদিন আগে হিয়ারিং এর ডেটে যথেষ্ট নথিপত্র দেখিয়ে বাইরে চলে গেছে। তাদেরকে আবার নোটিশ পাঠিয়ে আবার তাদেরকে হেনস্থা করা হচ্ছে। তার প্রতিবাদ আমাদের এই প্রতিবাদ। এসআইআর নিয়ে ওনাদের কিছু বক্তব্য রয়েছে। ওনারা একটা ডেপুটেশন দেবেন আমার কাছে, আমি ডেপুটেশনটা ওনাদের নেব এবং ওনাদের যে দাবিগুলো রয়েছে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সব ধরনের মানুষদের জন্য দ্রুত যাতে হিয়ারিং হয়ে যায় সেই ব্যবস্থাটাই আমরা করছি। মেহনতি মানুষ,
প্রত্যেক দিন মানুষের না খাটলে খাওয়া হয় না, তারা এই যে কাগজপত্র নিয়ে হয়রানি হচ্ছে দীর্ঘদিন ধরে, একবার না এই ধরে বারে বারে কাগজ ফেরত আসছে, এই জন্য আজকে আমাদের অপরাধ। আমরা কোনো গাড়ি ছাড়বো না, আমাদের উত্তর 24 পরগনার আমনাগা। এখানকার পদ্মলাভপুরের ভোটার সংখ্যা 900। স্থানীয়দের দাবি তাদের মধ্যে 750 জনকে এসআইআর শুনানির নোটিশ ধরানো হয়েছে। হয়রানির অভিযোগে আমনাগা কাকিনাড়া রোডে দিন অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। আমার 900টা ভোট আছে, আমার বুথে 750 হিয়ারিং পাঠাচ্ছে। আমরা ভোট রক্ষার অধিকারে সাধারণ মানুষ একজোট হয়েছি, এর জন্য আমরা প্রতিবারে যেখানে যে আন্দোলন যেতে হবে আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আছি। নিউজ 18 বাংলা। সভার আগে তৃণমূলকে নিশানা মোদীর টার্গেট 26-এর আগামীকাল বঙ্গে প্রধানমন্ত্রী, আর তার আগে তৃণমূলকে নিশানা মোদীর। আরো ডিটেল আপডেট জানাতে পারবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামীকাল বঙ্গ সফরে আসছেন, দুটি জনসভা করবেন তিনি। আগামীকাল মালদায় জনসভা রয়েছে, তার আগেই আজ কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তিনি একটি টুইট করেছেন। তিনি লিখছেন টুইটে, আগামীকাল বিজেপির সমাবেশে মালদা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাবার সুযোগের অপেক্ষায় আছি। এবং আবারও তিনি তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য সরকারকে নিশানা করে লিখছেন, তৃণমূলের অপশাসনের কোনো না কোনো নতুন উদাহরণ সামনে আসছে রোজ, এবং তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ স্থিতিবিরক্ত। এই সরকারকে প্রত্যাখ্যান করার জন্য মানুষ একেবারে সুস্মিতা এক্স পোস্টে নরেন্দ্র মোদীকে লিখেছেন, দর্শকদের একটু জানাবো, বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাবার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনো না কোনো নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ স্থিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তারা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার।